লাস্ট যেটা আমরা আসছি সেটা হচ্ছে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এটা আমাদের আরেকটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুব ইম্পর্টেন্ট। কেন বলছি, অনেকগুলো কারণ আছে এখানটায়। ভালো করে এই ভিডিওটা দেখবি এবং বোঝার চেষ্টা করবি, সাথে বইকে অবশ্যই ফলো করবি, তাহলেই তোদের ক্লিয়ার হয়ে যাবে। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট। ভালো করে টপিকটা দেখলেই কিন্তু বুঝতে পারবি, ঠিক আছে? আগেরগুলোর ক্ষেত্রে কি ছিল দেখ, আমরা আগে যে তড়িৎ বিশ্লেষণগুলো করলাম জল বা বা সোডিয়াম ক্লোরাইড, সেখানটায় কিন্তু তড়িৎদ্বার হিসেবে কিন্তু আমরা প্ল্যাটিনাম বা গ্রাফাইটের দণ্ড ব্যবহার করেছিলাম। বিশেষ কোনো কারণ ছিল, মানে পার্টিকুলার কোনো চয়েস ছিল না। কিন্তু এই যে কপার সালফেটের ক্ষেত্রে আসছি, দেখ যে জিনিসটা মানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার আমরা তড়িৎ বিশ্লেষণ করব, তার একটা ধাতব পার্ট থাকে, একটা অধাতব পার্ট থাকে, তাই তো? আমরা সবাই জানি। এটা দেখ কপার সালফেট বা যে কোনো লবণ, এটা হচ্ছে ধাতব পার্ট, এটা অধাতব পার্ট। তাহলে এই যে ধাতব পার্ট যেটা বা যে ধাতুর তৈরি, ঠিক তড়িৎদ্বার হিসেবে আমরা সেই ধাতুটাকেই ব্যবহার করছি। খুব ইম্পর্টেন্ট এখানটার কারণটা। কেন বলছি আমি পরপর ব্যাখ্যাটা দিলে বুঝতে পারবি। আবার বলছি, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমরা এখানে ব্যবহার করছি বা তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি, তার যে ধাতব পার্ট, সেই বা যেটা যে ধাতুর তৈরি, সেই ধাতুরই আমরা তড়িৎদ্বার ব্যবহার করছি। কেন? এখানে একটু বলি, মানে এটা পুরোটাই কানেক্টেড কেমিস্ট্রি, মানে আরও হায়ার এডুকেশনে দেখবি যে এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার হচ্ছে দুটো ধরনের, একটা হচ্ছে সক্রিয়, একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এবার সক্রিয় তড়িৎদ্বারটা কি? আমরা এখানটায় যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। কেন সক্রিয় কথাটা বললাম, খুব ইম্পর্টেন্ট। আগেরগুলো কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার ছিল। এইখানটায় সক্রিয় মানে যে দেখা যাবে যে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চলছে, এখানে এই তড়িৎদ্বারও সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং তড়িৎদ্বারটারও একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ক্লিয়ার? আমি যদি ব্যাখ্যাটা করি তাহলেই বুঝতে পারবি। এটাই হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। মানে যেখানটায় মানে যদি আমরা মানে তোকে সংজ্ঞা হিসেবে বলি, সেক্ষেত্রে বলবো হচ্ছে গিয়ে যে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির যে ধাতব অংশটা যে ধাতুর তৈরি, সেই ধাতুরই আমার তড়িৎদ্বার ব্যবহার করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। ক্লিয়ার? আবার বলছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির ধাতব্য পার্টটি যে ধাতুর তৈরি, তাহলে এটা কপারের তৈরি, সেই ধাতুরই যদি আমরা তড়িৎদ্বার ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। কারণ আমরা এর পরপর ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারব। তাহলে এইবার এই কপার সালফেট জলীয় দ্রবণ, কপার সালফেট কেমন জলে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে CuSO4, এটা ভাঙবে Cu++ আর SO4-। হ্যাঁ, এবার জলীয় দ্রবণ মানে জলও আছে, তাহলে জলও ভাঙবে, জলও ভেঙে কি হবে H+OH-। ক্লিয়ার? তাহলে আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছি এবং তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি কপার ধাতুরই দুটো দণ্ড। তাহলে কপার সালফেট ভাঙলো কপার আয়নে এবং সালফেট আয়ন, তাহলে এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এবার জলও ভাঙবে, কারণ জল আছে যেহেতু, জলও ভাঙবে H+ এবং OH-। তাহলে এবার দেখ, এই যে টোটাল পাত্রটার মধ্যে 4 ধরনের টোটাল আয়ন আছে। ক্লিয়ার? দুটো ক্যাটায়ন আছে, একটা হচ্ছে কপার ক্যাটায়ন, একটা হাইড্রোজেন ক্যাটায়ন, আর দুটো আয়ন অ্যানায়ন আছে, একটা সালফেট আয়ন, একটা OH- বা হাইড্রক্সিল আয়ন। ক্লিয়ার? তাহলে এবার ক্যাথোডে কে কে যাবে? ক্যাথোডেতে দুজনেরই যাওয়ার কথা, কারণ দুটোই ক্যাটায়ন, তাই তো? অ্যানায়নে কে যাবে, অ্যানোডে কে যাবে? এই দুজনেরই যাওয়ার কথা, কারণ এরা অ্যানায়ন। এইবার যে জিনিসটা এখানটায় ঘটবে, যে ক্যাথোড, প্রথম আমি আসছি ক্যাথোডের ক্ষেত্রে। ক্যাথোডের ক্ষেত্রে
ক্যাথোড। ক্যাথোডে তাহলে কে কে গেল? কপার প্লাস এবং হাইড্রোজেন, এই দুটো আয়নই যাবে কারণ দুটোই ক্যাটায়ন। কিন্তু যাওয়ার পরে যার তড়িৎ ধনাত্মকতা মানে সেক্ষেত্রে আমরা দেখব কম, সে কি করবে? সে গিয়ে ইলেকট্রন আগে গ্রহণ করবে। তার মানে এই যে আমরা অ্যাক্টিভিটি সিরিজ আমরা কিন্তু পড়েছি, এটা ধাতুর ক্ষেত্রে যদি দেখি যে সোডিয়াম একদম পরপর সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম পরপর ম্যাগনেসিয়াম করতে করতে হাইড্রোজেনের নিচে চলে আসলো হচ্ছে গিয়ে কপার প্ল্যাটিনাম, মানে কপার, তারপরে চলে মার্কারি, তারপরে চলে আসবে সিলভার গোল্ড, লাস্টে প্ল্যাটিনাম। তার মানে এই অ্যাক্টিভিটি সিরিজ বা কে কত বেশি সক্রিয় ধাতু, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে হাইড্রোজেনের নিচে কপার অবস্থিত। তাই এইবার এই তড়িৎ ধনাত্মকতা যে জিনিসটা আছে সেটা হাইড্রোজেনের তুলনায় কপারের কম। ক্লিয়ার? তাহলে এবার সেক্ষেত্রে তখন কি হবে? কপারের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে। তাহলে দুটোই গেল, এবার গিয়ে যার শক্তি বেশি সে আগে নিয়ে নেবে, স্বাভাবিক ব্যাপার এটা। তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে গিয়ে কিন্তু এ আর কোনো ভূমিকা গ্রহণ করতে পারলো না। তখন কি করলো? কপার গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে গেল এবং ক্যাথোডে কপার ধাতু জমা হতে থাকলো। ক্লিয়ার হলো? আবার বলছি, এই জায়গাটাতেই খুব ইম্পর্টেন্ট, যদিও দুটোই ক্যাটায়ন আছে কপার এবং হাইড্রোজেন, কিন্তু যেহেতু কপারের তড়িৎ ধনাত্মকতা কম, সে কিন্তু বেশি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, কাজেই সে আগেই ইলেকট্রনটা গ্রহণ করে তোর ধাতব কপারে পরিণত হয়ে যাবে এবং ক্যাথোডে জমা হবে। হাইড্রোজেন কিন্তু পারবে না। ক্লিয়ার? তাহলে ক্যাথোডে কিন্তু আমার তৈরি হতে থাকলো, দেখ কপার সালফেটের জলীয় দ্রবণে কোন ধাতু? কপার ধাতু আস্তে আস্তে জমা হতে থাকলো। এরপরে চলে আসি অ্যানোডে। এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট অ্যানোড, আরো ইম্পর্টেন্ট। অ্যানোডে যাওয়ার কথা সালফেট আয়ন এবং OH মাইনাস মানে হাইড্রক্সিল, এই দুটো আয়নেরই যাওয়ার কথা। কিন্তু এরা গিয়ে ইলেকট্রন বর্জন করার তুলনায়, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনবি, যে এই সালফেট আয়ন এবং হাইড্রক্সিল গিয়ে তো ইলেকট্রন অ্যানোডে দিয়ে দেওয়ার কথা, কারণ ওদের ইলেকট্রন বেশি আছে। তো এই যে দিয়ে দেওয়ার প্রবণতার তুলনায় অ্যানোডটা কিসের তৈরি? কপার ধাতুর তৈরি। অ্যানোডটা কপার ধাতুর তৈরি, কারণ আমি আগেই বলেছি কপার তড়িৎদ্বার। সেক্ষেত্রে দেখা যায় যে কপার ধাতু দুটো ইলেকট্রন বর্জন করে ওখানটায় কপার প্লাস হিসেবে দ্রবণে চলে আসার প্রবণতা অনেক বেশি। খুব ইম্পর্টেন্ট, আবার বলছি জায়গাটা, অ্যানোডে সালফেটও গেল, হাইড্রক্সিল আয়নও গেল। এবার দুটোই অ্যানায়ন, এরা দুজনই ইলেকট্রন দিয়ে দেওয়ার কথা তোর অ্যানোডে, তাই তো? কিন্তু এদের ইলেকট্রন দিয়ে দেওয়ার ক্ষমতা যত, তার তুলনায় এই যে কপার, এখানে কপার ধাতু, এবার কপার ধাতু হিসাবেই আছে এই অ্যানোডে, কপার ধাতু দুটো ইলেকট্রন বর্জন করে কপার আয়ন হিসাবে দ্রবণে চলে আসার প্রবণতা অনেক বেশি। ক্লিয়ার? সেই জন্য এরা আর কোনো অ্যানোডের, এদের কোনো ভূমিকা থাকলো না। দেখা যাবে অ্যানোড যে কপার ধাতুর তৈরি, সেই কপার ধাতু ইলেকট্রন বর্জন করে, দুটো ইলেকট্রন বর্জন করে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে আসছে এবং আস্তে আস্তে যে জিনিসটা হবে, অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে, কারণ এখান থেকে আস্তে আস্তে কপার ধাতু ছিল, এবার কপার আয়নগুলো আস্তে আস্তে এই দ্রবণে চলে আসতে থাকবে। ক্লিয়ার? এবং আর এখান থেকে আবার এই দ্রবণ মানে যেটা দেখলাম আমরা, যে ওই কপার সালফেট থেকে ক্যাথোডেও যেতে থাকবে। তাহলে এই যে কন্টিনিউয়াস কপার আয়নের সাপ্লাই, এটা চলতেই থাকবে দ্রবণের মধ্যে। তাহলে খুব ইম্পর্টেন্ট যে অ্যানোডে কিন্তু SO4 মাইনাস বা OH মাইনাস এদের কোনো ভূমিকা, এরা ইলেকট্রন ত্যাগ করার তুলনায় ধাতব কপার দুটো ইলেকট্রন বর্জন করে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে আসার প্রবণতা অনেক বেশি। সেই জন্যই আস্তে আস্তে অ্যানোড ক্ষয় পেতে থাকবে এবং কপারটা আস্তে আস্তে দ্রবণে চলে আসতে থাকবে।
তাহলে এই যে ঘটনাটা দেখ এখানে, তাহলে তড়িৎদ্বারটা বিশাল ভূমিকা করলো। এইটার জন্যই হচ্ছে এটাকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার, যেখানটায় যে কপার সালফেট যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়েছি তার যে ধাতব অংশটা সেটাই হচ্ছে গিয়ে আমার অ্যানোড হিসেবে এবং ক্যাথোড হিসেবে আমরা সেটাই নিয়েছি, সেই ধাতুর পার্টটাই। এবং সেই অ্যানোড থেকে আস্তে আস্তে কপার আয়ন এই দ্রবণের মধ্যে আসতে থাকবে এবং কপারটা যেতে থাকবে ক্যাথোডে গিয়ে জমা হতে থাকবে। তাহলে অ্যানোডের বিক্রিয়া কিন্তু তাহলে কোনটা হলো, এটা হলো না কপার আয়ন, দুটো ইলেকট্রন, কপার ধাতু দুটো ইলেকট্রন বর্জন করে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে আসতে থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এবং কি হবে আস্তে আস্তে দেখা যাবে ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হচ্ছে, কারণ ওর গায়ে জমা হতে থাকবে কপার ধাতু, আর অ্যানোডটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে, কারণ ওর থেকে কপার তো বেরিয়ে আসছে, আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এই জিনিসটাকেই কাজে লাগিয়েই আমাদের পরবর্তীকালে দেখবি যে তড়িৎ বিশ্লেষণকে কোথায় কাজে লাগানো হয়। আমরা পরের ভিডিওতে আসছি, যে তড়িৎ লেপন যে আমরা কথা বলছি সেটা আমরা পরেরটাতে আসছি। ক্লিয়ার? প্রত্যেকে জায়গাটা খুব ভালো করে বইতে ফলো করবি এবং ভিডিও দেখবি। আমার আশা করি তোরা সকলেই বুঝতে পারবি। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবি।